আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সব ভালো আছেন। বন্ধুরা, আজকে 21শে ফেব্রুয়ারি এবং আজকে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এবং এই 21শে ফেব্রুয়ারিতে যে ঘটনা ঘটেছিল 1952 সালের এই 21শে ফেব্রুয়ারিতে, এবং তৎকালীন যে পাকিস্তানের যে পুলিশ এবং বর্বর বাহিনী পুলিশ, তারা আমাদের মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে গুলিবর্ষণ করে। এবং আমরা প্রচুর যারা নাকি আন্দোলন করতেছিল ওই সময় মাতৃভাষা বাংলা চাই, তো তাদেরকে আমরা শহীদ হতে দেখছি আর কি। তো এখানে সালাম, বরকত, রফিক, আরও অনেকে আছেন আর কি। তো আমরা আজকে শোকাহত এবং আমরা গভীরভাবে সেই দিবসটা স্মরণ করি এবং উদযাপন করি আর কি। এবং গতকালকে রাত 12টার পর থেকে আজকে আমরা সারাদিন নানাজন নানাভাবে বিভিন্ন সংগঠন বা রাষ্ট্রীয়ভাবে এবং বেসরকারিভাবে প্রত্যেকটা জায়গা থেকে আসলে এই দিবসটা পালনের একটা চর্চা চলতেছে। এবং সেখানে জামাতে ইসলামীও কিন্তু বাদ যায় না আর কি। ভাষা শহীদদের আজকে আমরা স্মরণ করব এবং আমরা চাইবো যে আগামীর প্রজন্মের কাছে যেন সঠিক ইতিহাস আমরা তুলে ধরতে পারি এবং সবাই যেন সত্যটা জানে আর কি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে ডিফেন্সের কিছু খবর থাকবে এবং 21শে ফেব্রুয়ারির কিছু ঘটনা আছে, সেগুলি নিয়ে আলাপ করব। এবং বাংলাদেশের খবর এবং আন্তর্জাতিক কিছু খবর আছে, সেগুলো নিয়ে আলাপ করবো আর কি। তো বন্ধুরা, আসেন আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, গতকালকে আমরা দেখতেছিলাম যে গণতান্ত্রিক যে সরকার, সেই সরকারটা একেবারে 12টার সময় তারেক রহমানের হাত ধরে আমরা এক ঝাঁক নতুন ক্যাবিনেটের যারা নাকি মন্ত্রিসভা আছেন এবং বিএনপির রাজনৈতিক দল, এবং শুধু বিএনপি না, জামাত ইসলামীও ওখানে গিয়েছিল, এবং অন্যান্য যে রাজনৈতিক দল এবং যে সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন মত এবং ধর্মের বর্ণের যারা নাকি আছেন, তারা সবাই শ্রদ্ধা নিবেদন করেছে 21শে ফেব্রুয়ারিতে। এবং আমরা এই দিবসটা কিন্তু মানে গভীরভাবে আমরা পালন করি এবং শ্রদ্ধা করি আমরা এই ভাষা শহীদদের সবাইকে। তো স্মরণ করতেছি এবং দেখেন এখানে সব রীতি ভেঙে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন তারেক রহমান মহান শহীদ দিবস। তো উনি বরাবরই সাদা জামা পরেন, সাদা কাপড় পরেন। তো গতকালকে 21শে ফেব্রুয়ারিতে রাতে ওনাকে কালো পাঞ্জাবি পরা অবস্থায় দেখা গেছে। তো এইটা ভালো আছে আর কি। মানে আমরা শোক দিবস যখন আমরা পালন করি তখন ওই আমাদের ড্রেসের দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। এইটা আবার ওই জামাতে ইসলামের যে আমির সাহেব, ওনার বেলাতে আবার দেখা যায়নি। তো যাই হোক, ছোটো ছোটো জিনিস মানুষ খেয়াল করে। তো দেখেন এখানে ইতিহাস সৃষ্টি করেছে তারেক রহমান সাহেব, বিএনপি এবং সরকারে বিএনপি আসার পরে, যেটা অনেক কিছুই চমক দিচ্ছেন। কিন্তু গতকালকে যেটা আমরা দেখলাম যে ইতিহাসের প্রথম রাষ্ট্রপ্রধান শহীদ মিনারে দোয়া করলেন, মানে এটা ভাই ফ্যান্টাস্টিক আর কি। জামাতের আমির সাহেবও ছোটো করে দোয়া করেছেন, কিন্তু এইটা মানে নজিরবিহীন আর কি। আমরা তো ওই মুসলিম রাষ্ট্র, কিন্তু এইটা আসলে কাজে দেখা যায় না আর কি। ওই সেকুলার বলে আর কি আমাদেরকে এমন একটা মানে সমাজ ব্যবস্থা তৈরি করে রাখা হয়েছিল। ঠিক আছে, মানে স্বাধীনতা থাকবে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে যতটুকু মানে সর্বোচ্চ যতটুকু আছে সেটা কিন্তু পালন করা উচিত আর কি। তো দেখেন এখানে জাতিসংঘের যারা নাকি স্থানীয় প্রতিনিধি, ওখানে দেখলাম যে ডিপ্লোম্যাট যারা আছেন আর কি, বিভিন্ন দূতাবাসের দূত এবং রাষ্ট্রদূত এবং বিদেশিরাও কিন্তু ওখানে গিয়েছিলেন। এবং এক ঝাঁক মানে ওখানে ভারত, পাকিস্তান সবাই ছিলেন, আমেরিকা, তারপরে যুক্তরাজ্য এবং অন্যান্য যেই আমাদের রাষ্ট্রীয় যারা নাকি বিদেশি পার্টনার যারা আছেন সবাই ওখানে গিয়েছেন। এবং এখানে তাদের সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে কিন্তু তারা এই ধরনের পোস্টও দিয়েছেন। এখানে আমরা জাতিসংঘের ইউএনডিপির স্টেফান লিলার, তাকে আমরা দেখতেছি। এবং বাংলাতেও ওনারা লাস্টে উনি বলতেছেন যে 21শে অমর হোক, বাংলাতেও কিন্তু ওনারা কথা বলার চেষ্টা করতেছেন। এটা ফ্যান্টাস্টিক। আমি দেখতেছিলাম যে আমেরিকার যে রাষ্ট্রদূত, উনি কিন্তু ওই বাংলাতে কথা বলার একটা ভিডিও পোস্ট করেছেন আর কি। তো এখানে ইউকে তারাও কিন্তু এখানে পোস্ট দিয়েছে, ইউকে এম্বাসি, তারপরে হচ্ছে যে কানাডা এম্বাসি, এবং সবাই ভাই এটা পালন করতেছে। এবং দুঃখজনক একটা ব্যাপার কি, যে আসলে জাতীয় পার্টি এখন কোন দলের কার পক্ষে আছে জানি না, কিন্তু জাতীয় পার্টির এক দল ওখানে গিয়েছিল। ছাত্র জনতাকে ধন্যবাদ, জাতীয় পার্টির মতো একটি বেইমান দলকে তার অবস্থান বুঝিয়ে দেওয়ার জন্য। তো ওদের ওই প্ল্যাকার্ড এগুলো মানে ছিঁড়ে ফেলা হয়েছে। তো এগুলো তো ভাই মব। আমরা ওই সালাউদ্দিন সাহেব ওই স্বরাষ্ট্র মন্ত্রী হয়েছেন, উনি বলছেন যে মবকে অ্যালাউ করা হবে না, কিন্তু মানুষজন কিন্তু এইসব দেখতেছে আর কি। মানে এগুলা কাম্য না।
এখানে যারা নাকি জাতীয় জাতীয় পার্টি যতই তাদের দোষ হোক আর কি, আপনার এই আইন হাতে তুলে নেওয়ার এই সংস্কৃতি, মব কালচার ভাই বাদ দিতে হবে। এবং ওখানে ওই ভাষা শহীদের যে জায়গাটা 21শে ফেব্রুয়ারি যে শহীদ মিনার, সেখানে গিয়ে আপনারা এইসব মানে তাণ্ডব করতেছেন। মানুষের অধিকার তো পালন করতে দিতে হবে। যারা সন্ত্রাসী কাজ করছে তাদের তো সাজা হচ্ছে, অ্যারেস্ট করার নিয়ম আছে, এখানে পুলিশ আছে, থানা আছে, এখানে আইনশৃঙ্খলা বাহিনী আছে, এখানে মন্ত্রণালয় আছে। আপনাদের অভিযোগ মানে আপনারা করতে চাইলে করেন। রাস্তাঘাটে এগুলা কি, এগুলা একেবারেই কাম্য না। এবং যারা এখানে রিভল্ট একটা এক্স হ্যান্ডেল থেকে এটা বলা হচ্ছে, কিন্তু আমি এটার মানে তীব্র নিন্দা করি। যারা করছে তাদেরকে মানে অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা উচিত। জাতীয় পার্টি ভারতের না পাকিস্তানের এজেন্ট না কার আমেরিকার না লন্ডনের, এগুলো ভাই দেখার বিষয় হচ্ছে যে আদালতে আইন আদালত আছে, আপনারা ওই সেখানে যান। রাস্তাঘাটে এগুলো কি দেখেন। আরও কিছু ভাইরাল জিনিসপত্র ঘোরাফেরা করছিল শহীদ মিনারে শৃঙ্খলার দায়িত্বে ঢাবি শিক্ষিকা মোনামি। তো এই মোনামি ম্যাডামের এই গাপ্পু মারা এই গোলগাল চেহারা নিয়ে উনি এই পোশাক পরে বলতেছে যে আইন শৃঙ্খলা মানে শৃঙ্খলার দায়িত্ব উনি আছেন। তো ভাইরাল ম্যাডাম আর কি। তো এই ভাইরাল ম্যাডামকে আসলে একটা পুরস্কারই দেওয়া যায় আর কি। উনি ভিউ চান, উনি এমন এমন সব কথাবার্তা মাঝে মাঝে বলেন শিবিরের পক্ষে, তারপরে অন্যদেরকে ধোলাই দেন, তারপরে কি বলে স্ক্রিনশট ফাঁস করে দেন। তো এইগুলি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওনার থাকার দরকারই নাই। ওনাকে রাষ্ট্রীয় এমন একটা মানে পদ সৃষ্টি করে দেওয়া উচিত যে মানে প্রতিনিয়ত উনি এমন এমন কাজকর্ম করবেন যে সারা বিশ্বের মানুষ ওনাকে দেখবে আর কি। মানে ভাইরাল ম্যাডাম আর কি, মোনামি ম্যাডাম জিন্দাবাদ। দেখেন এখানে যমুনা টেলিভিশনের বরাত দিয়ে আরও একটা খবর দেখলাম যে মোনাজাতে জিয়াউর রহমানের নাম না বলায় ছাত্রদলের তোপের মুখে ইবিভিসি, মানে ইবি মানে ইসলামিক বিশ্ববিদ্যালয় আর কি। তো ওরা তো ভাই ওই জামাত টামাত এগুলো দখল করে নিছে। ওরা তো বলবে না জিয়াউর রহমানের নাম বলবে না, ওরা জুলফিকার আলী ভুট্টোর নাম বলবে, ইয়াহিয়া খানের নাম বলবে। আপনারা ওইদিকে যান কেন ভাই? বলতে দেন না, না বলুক, দরকার নেই। জিয়াউর রহমানের নাম সবসময় বলতে হবে। আপনার প্রতিপক্ষ বলবে, এটা আপনারা ভাবেন কেমনে? তো যাই হোক, এখানে শহীদ মিনারে জামাতে ইসলামী যে আমির সাহেব আছেন দেখছেন, উনি সাদা পাঞ্জাবি পরে আসছেন আর কি। তো ওই শ্রদ্ধাবোধগুলো আসলে মানুষ খুঁটায় খুঁটায় দেখে। এখানে দেখেন, এখানে দাদুর শরীর পুরো সাদা, শুভ্র, শ্বেত শুভ্র আর কি। উনি পোশাক আশাক মানে চুল দাড়ি সব সাদা। কিন্তু এখানে আবার নাহিদ ইসলামের আবার ওইটুকু মানে বুদ্ধি বিবেক আছে যে জামা কিন্তু পাঞ্জাবির যেটা পড়ছে, উনি আবার শোক দিবসের কালাটা পড়ছে আর কি। মানে ওনাকে আবার এই ইসলামী একটা ঘষা মাজা। আসলে মানুষের তো ওই জান্নাতে জামাত ইসলামীকে টিকিট দিলে জান্নাতে যাওয়া যাবে, মানুষের এই বোধগুলি দিয়ে কিন্তু মানে টিকিট বিক্রি হয়েছে আর কি। প্রচুর মানুষ এগুলোতে খাইছে আর কি। তা আমি তো মনে করবো যে পাঠ্যপুস্তকে এই ধরনের জিনিস বের করা আর কি, লেখাপড়ার মধ্যে যে শিশুদেরকে দিয়া মা বাপকে শেখানো যে ওই ধর্মের কোনো রাজনৈতিক দলকে ভোট দিলে যে এটা মানে শিরক করা হইলো, জান্নাতে যে যাওয়া যায় না, এগুলি ভাই ওই বাচ্চাদেরকে পাঠ্যপুস্তকের মধ্যে দিয়ে দেন। নাইলে ওই আগামী নির্বাচনগুলিতে আরও ভয়ঙ্কর আকারে তারা এই ধর্ম ব্যবসার এই উল্টাপাল্টা জিনিস এগুলি তাদের এই যারা নাকি তাদের যে কর্মী বাহিনী আছে তাদের মাধ্যমে এই ন্যারেটিভ তৈরি করে খাওয়ানোর চেষ্টা করবে। মানে গরিব দুঃখী যারা নাকি টাকা পয়সা নিয়ে এসব খাবে বা যারা নাকি একটু ধর্মকে ভয় পায় তাদেরকে ভাই এইসব জিনিস খাওয়ানোর চেষ্টা করবে। আপনার পাঠ্যপুস্তক ব্যবহার করে এই বাচ্চাদের মাধ্যমে গার্জিয়ানদেরকে শেখান আর কি। এছাড়া ভাই এদের ধর্ম ব্যবসা থেকে কিন্তু মানে বাঁচার কায়দা নাই আর কি। তো এগুলো তো আসলে দেখে আর কি। তো কালো মানে শোক দিবসে 21শে ফেব্রুয়ারিতে আপনি শহীদ মিনারে যাবেন এবং কালো পোশাক পরবেন না, এটা তো ভাই যায় না আর কি। মানে এটা ন্যূনতম বোধ শক্তি থাকলে ওই জামাতের মানে পাকিস্তানি আদর্শের বাইরে থাকলে কিন্তু আপনি ওই কালো পোশাক পরতেন। এখনও আপনাদের ওই মানে শরীর থেকে মন থেকে মস্তিষ্ক থেকে ওই পাকিস্তানের ভূত যায় নাই আর কি। ইয়াহিয়া খান, তারপরে টিক্কা খান, তারপরে জুলফিকার আলী ভুট্টো, এদের ভূত এখনও ঘাড়ে আছে। তো দেখেন না, ওদের বিরুদ্ধে স্লোগানও তোলা হয়েছে, শহীদ মিনারে জামাত আমিরকে দেখে রাজাকার ও 71-এর দালাল স্লোগান। একেবারে ঠিক আছে ভাই, সর্বস্তরে বাংলা ভাষা নিশ্চিত করতে হবে জামাতের আমির। তো এটা তো আমরাও চাই, কিন্তু আপনারা উর্দু বলেন, হিন্দি বলেন, এগুলি বলেন কেন? এই ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আমরা বলি। ইনকিলাব শব্দটা কোনটা? ইনকিলাব শব্দ কি বাংলা? এই যে পিনাকি ভট্টাচার্য যে শিখেছে, ইনকিলাব হচ্ছে উর্দু ভাষা ভাই, উর্দু শব্দ। তো উর্দু শব্দ ব্যবহার করে আপনি আবার বলবেন কি বলতেছে, সর্বস্তরে বাংলা ভাষা নিশ্চিত করতে হবে। আজাদি কি বাংলা ভাষা? মানে এগুলো তো আপনারা পয়দা করছেন আর কি। মানে কিছু শব্দ তারা ব্যবহার করে, মজলুম, তারপরে জুলুম, এইসব কি এগুলো ভাই আগে ছিল না।
এগুলা নতুন তাদের মুখে বেশি শোনা যায়, ইনকিলাব, আজাদি, এগুলা নিজেরা উর্দু হিন্দির মধ্যে পড়া থাকবে আর আমাদেরকে বলবে বাংলা ভাষা। ভাষা সৈনিক কে ছিল? এটা গোলাম আজম ছিল। তো এটা তো আমরা জানি। তো দেখেন এখানে আমাদের ফজলুর সাহেব আছেন এবং ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য কিশোরগঞ্জ 4-এর। উনি বলতেছে যে সংসদে আমারে দেখলেই রাজাকারদের কলিজাটা ছোট হইয়া যাইব, আজ থেকে আমি রাজাকারদের ত্রাস। ভাই এটা একদম ঠিক আছে, আপনারা যাই করেন সংসদে যান, তারপরে ওখানে ডুগডুগি বাজান, আমরা বয়া বয়া দরকার হলে এটা যদি পেইড চ্যানেল হয়, পেইড টাকা দিয়ে চ্যানেল কইরা এই খেলা দেখবো আর কি, আপনাদের ডুগডুগি দেখবো আর কি, দুই পক্ষের ডুগডুগি আমরা দেখতে চাই, কে জিতে আর কি, রাজাকার জিতে না মুক্তিযোদ্ধারা জিতে, এটা দেখবো আর কি সংসদে। জামাতের মোনাফেকি কে সঠিক, গোলাম আজম নাকি শফিক? তো এখানে শফিক মিয়া কি কয় যে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামাতের। কালের কণ্ঠ এরকম একটা খবর দিয়েছে। এবং দেখেন বাংলার ভাষার আন্দোলন করা ভুল হইয়াছে, সেইটা পুরনো খবর আর কি, মানে এটা গোলাম আজমের উক্তি আর কি। তো এইটা তারা আবার মানে ভাষা সৈনিক হচ্ছে যে গোলাম আজম, এইগুলার দিয়েও আর কি গতকালকে মিছিল করছে আর কি। তো এগুলোর প্রতিবাদ জানাই। আপনারা ইতিহাস পাল্টাইলে ভাই একেবারে মানে ডাস্টবিনে নিক্ষিপ্ত হবেন আর কি। যত ইতিহাস বিকৃত করবেন মানুষ তত ক্ষিপ্ত হবে। এখন ছাড় দিচ্ছি, কিন্তু যখন ধরবে ভাই তখন একেবারে ডেস্টিনেশন পাকিস্তান সবার। তো যাই হোক, এখানে ডিফেন্সের কিছু খবর আছে, আমি একটু পড়ি। ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ, ডিটিভি, এরকম একটা খবর দিয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য আরও 10টি সুপারসনিক KH-31 অ্যান্টি শিপ মিসাইল ক্রয় করা হচ্ছে। এই সংক্রান্ত একটি টেন্ডার ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী 2019 সালে MiG-29 যুদ্ধ বিমানের জন্য KH-31 অ্যান্টিশিপ মিসাইল কেনার টেন্ডার দেয়, কিন্তু সূত্রানুসারে 2022 সালে সর্বপ্রথম চালানো হাতে পায় বিমান বাহিনী। পরবর্তীতে 2025 সালের ডিসেম্বরে আরও 10টি এবং গত 17 ফেব্রুয়ারি আরও 10টি KH-31 মিসাইলের টেন্ডার দেওয়া হচ্ছে। এতগুলো নিয়ে কী করে, কার লগে যুদ্ধ করে? এসব মিসাইলের রেঞ্জ 70 কিলোমিটার এবং ম্যাক 3.5 গতিতে শত্রু জাহাজে হামলা করতে সক্ষম, যা ঠেকানো দুঃসাধ্য। তো এইগুলো খুব ভালো খবর আর কি। কিন্তু আমরা যে দেখতে চাই যে ওই যে জেট ফাইটার যেগুলো আমরা ক্রয় করার কথা ছিল, জেট এন্ড সি, তারপরে পাকিস্তানেরটা দরকার নাই, JF-17, ওরা ওই মানে জামাত নিয়ে থাকুক, আপাতত চুপচাপ থাকে না। তো এখানে 10টা সুপারসনিক KH-31 যেই মিসাইল, সেটা অ্যান্টিশিপ মিসাইল, এটা ক্রয়ের কিন্তু টেন্ডার দেওয়া হয়েছে আর কি। তো এটা ভালো আর কি। তো দেখেন এখানে এই রাইফেলটা দেখতেছিলাম, বিশাল রাইফেল। তো এটা চালানো মুশকিল আর কি, মানে গুলি বাড়ালে মনে হচ্ছে যে ভূমিকম্পের মতো সব কেঁপে যাচ্ছে আর কি। ভিডিওটা দেখছি। ডিটিপি আরও একটা পোস্ট দিচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য 12.7 মিলিমিটার অ্যান্টি ম্যাটেরিয়াল স্নাইপার রাইফেল হিসাবে যুক্তরাজ্যের নির্মিত সাইক্লোন HSR রাইফেল কেনা হয়েছে। তো এই কারণে ওই যুক্তরাজ্যের ওই প্রধানমন্ত্রী মানে আকার ইঙ্গিতে বলতেছে যে ডিফেন্স টাইজ, সিকিউরিটি টাইজ, মানে তারাও তাদের অস্ত্র গোলাবার বিক্রি করতে চায়। আমেরিকা চায়, তারা চায়, চীন চায়, মানে তুরস্ক চায়, পাকিস্তান চায়, এখন বাকি হচ্ছে যে ভারত। তো যাই হোক, এটা দেখলাম। এবং দেখেন আজকে কিন্তু ওই প্রধানমন্ত্রী কার্যালয় যেটা আছে তেজগাঁওতে, সেখানে তারেক রহমান সাহেব অফিস করা শুরু করছে। এবং প্রথম দিনেই কিন্তু আমি দেখলাম যে মাতৃভাষা দিবসের স্মারক ডাক টিকিট উনি উদ্বোধন করছেন, এবং এটা খুব ভালো লাগছে। ওই ক্যাবিনেটের মন্ত্রী তারাও ওখানে উপস্থিত ছিলেন এবং মিটিংও উনি করছেন আর কি, খুব ভালো লাগছে। মানে এখন ওই কাছাকাছি হইলো আর কি, গুলশান থেকে তেজগাঁ যাইতে খুব একটা সময় লাগবে না। এবং কার্যালয়ের পুরনো কর্মচারীদের কাছে ডেকে কথা বললেন প্রধানমন্ত্রী এবং সবার কাছে হাত টাত মিলাচ্ছিলেন, এগুলো আর কি। তো পুরনো তার মায়ের সময়কারও হয়তো লোকজন এখানে থাকতে পারে আর কি। তো দেখেন এখানে অ্যানি শহীদুদ্দিন চৌধুরী, অ্যানি, উনি একজন পানি সম্পদ মন্ত্রী আর কি। মানে ওই তিস্তা এবং ফারাক্কার পানি টানির হিসাব উনি করবেন। তো উনি একটা ভালো কথা বলছেন, শপথের প্রয়োজন নেই, সংসদে বসা মাত্রই হ্যাঁ কার্যকর হবে। তো এইটা অবশ্যই একটা ভালো দিক, মানে ওই আমরা গণভোটের একটা কথা বলছিলাম। এবং নোট অফ ডিসেন্ট উনি যেগুলি বলছেন আর কি, যে বিএনপি যেগুলো মানে নাই আর কি, তো সেগুলো নিয়ে আলাপ আলোচনা হবে, ওইটা ওই পর্যন্তই। কিন্তু একমত যেগুলো হয়েছে সেগুলো নাকি সব কার্যকর করা হবে। তো এইটা আমরা দেখলাম যে গণভোট তাইলে এইটা মানে কার্যকর হচ্ছে, এটা খুব ভালো দিক আর কি। তো দেখেন এখানে আন্তর্জাতিক খবরের মধ্যে দেখতেছি যে কোনো সময় আক্রমণ করতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের জন্য প্রস্তুত ইরানও। তো এখানে ভাই ডামাডোল আর কি, মানে কয়েকদিন পর এগুলো কি করে, মানে যুদ্ধ কাম্য না আর কি, শান্তিতে আমরা থাকতে কেন পারি না, এটা কিন্তু বুঝি না আর কি। মানে
শয়তান আসলে লাড়ে নাকি, শয়তান লাড়ে, এটা শর্টস দেখছিলাম, শয়তান লাড়ে আমাকে, সারাদিন শয়তান আমাকে লাড়ে। প্রথম আলো এরকম একটা খবর দিয়েছে যে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের উপর ট্রাম্পের পাল্টা শুল্ক অবৈধ, নতুন 10% শুল্কের ঘোষণা দিলেন তিনি। তাদের সুপ্রিম কোর্ট একটা আছে এবং সেখানে মানে 9 জন মানে থাকে আর কি, সিদ্ধান্ত দেওয়ার মালিক থাকে, সেখানে 6-3 উনি হারছেন আর কি ট্রাম্প। তো ট্রাম্পের পক্ষে 3 জন মত দিয়েছে এবং 6 জন বলছে যে না, এই ট্রাম্প যেই শুল্কগুলো করছে এগুলো সব অবৈধ বলে সব বাতিল করে দিচ্ছে আর কি। তো যাই হোক, এটা যদি ফাইনাল সিদ্ধান্ত হয় তাহলে বাংলাদেশে ছিল 19% এবং ভারত কমায় টমায় 18% করছিল, তো তারাও ওই 10% এনজয় করবে আর কি। তো এইটা আবার সম্ভবত ফেব্রুয়ারির কবে থেকে জানি শুরু হবে, এটি 24শে ফেব্রুয়ারি 2026 থেকে 150 দিনের জন্য কার্যকর হবে। বলতেছে যে সহজ কথায় আগে যে 19% শুল্কের কথা বলা হয়েছিল তা অবৈধ ঘোষিত হয়, বাতিল হয়ে গেছে এবং তার পরিবর্তে এখন নতুন 10% শুল্ক কার্যকর হচ্ছে। এবং এখানে ওই তুলার বিষয়ে যে ব্যাপার স্যাপারগুলি আছে, 0% মানে ট্যারিফ পাবে তুলা, ওইটার ব্যাপারে কিন্তু এখনও বাংলাদেশের জন্য কোনো খবর নাই। তো দেখেন এখানে ডক্টর ইউনূস উনি বাংলাদেশেই আছেন। আমি প্রথম একটা ভিডিও বানিয়েছিলাম, এটা গুজবের কিছু ভিডিও মানে কি বলে প্রচার মানে করতেছিল আওয়ামী লীগের যারা, যে ডক্টর ইউনূস দেশ ছেড়ে পালাইছে এবং ওই মানে তার লাগেজ ব্যাগেজ টানারও কিন্তু লোক নাই। তো এটা ভুল তথ্য, এটা গতকালকে আমি দেখাইছি। এবং আজকে দেখেন ডেইলি স্টার বাংলা উনি বলতেছেন, তারা বলতেছেন যে গুলশানে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ডক্টর ইউনূস, সময় দিচ্ছেন পরিবারকে। তো এটা খুবই ভালো। এবং দেখেন উনি কিন্তু বয়স হয়েছে আর কি, মানে 80, 85, 86 বছর বয়স। তো ওনার আসলে মানে আল্লাহ কি বলে হায়াত বাড়ায় দিক আর কি, উনি সুস্থ থাকুক এটা চাই। একটা সুষ্ঠু না হোক বা নিরপেক্ষ না হোক আপনার দৃষ্টিতে, কিন্তু একটা গ্রহণযোগ্য নির্বাচন উনি দিয়ে গেছেন আর কি। আমরা এটাকে সুষ্ঠু নির্বাচনই মনে করি, কিন্তু কিছু 19-20 হয়েছে, এটা তো আসলে বলা যায় না 100% সঠিক হয়েছে, বাট 1% হয়তো মানে ভুলচুক থাকতে পারে আর কি। তো ওভারঅল আমি মনে করবো যে এটা নির্বাচনটা সঠিক ছিল, গ্রহণযোগ্য ছিল, এবং এইটা যে উনি করে দিয়ে গেছে এটা মানে সাধুবাদ জানাই। এবং অবশ্যই এনসিপির মতো একটা ওই পাকিস্তানি তুরস্কের একটা দল, ওনার দল এবং ওনার পছন্দের সব যারা নাকি জুলাই আগস্টে বিতর্কিত আর কি, তারা নিজেদের এই জুলাই আগস্টকে হাইজ্যাক করছে আর কি, এই চেতনার ব্যবসা শুরু করছিল ওই শেখ হাসিনার মতো, ওই 71-এর চেতনা বিক্রি করছে শেখ হাসিনা আওয়ামী লীগ, এই এনসিপিরা মানে 24-এর চেতনা বিক্রি করার পার্টি আর কি। এবং এদের সাথে পাকিস্তানের তুরস্কের মানে ডাইরেক্ট কমিউনিকেশন আছে, এবং এরা হচ্ছে যে জামাতের বি টিম আর কি। তো যাই হোক, এগুলি করছে আর কি 18 মাসে। এইটা ছাড়া মেজর কিন্তু খুব একটা ভুল করে নাই, কারণ এইটাই হচ্ছে তার প্রমাণ। দেখেন রমজানে 2025 সালে উনি শশার কিছু আমি কম্প্যারিজন দেখাই, শশার প্রতি কেজির দাম ছিল 50 টাকা থেকে 70 টাকা কেজি, এবং বেগুনের ছিল দাম 60 থেকে 80 টাকা, লেবু প্রতি হালি ছিল 30 থেকে 40 টাকা। তো সেটা এখন কোন পর্যায়ে গিয়ে দাঁড়াইছে, তারেক রহমান সাহেবের আসলে প্রথমেই হয়তো 1-2 দিন 3 দিনের মাথাতে ওনার কাছ থেকে বেশি এক্সপেক্ট করা উচিত না, কিন্তু রমজানে যে জিনিসপত্রের দাম বাড়ছে এটার জন্য ওনার কার্যকরী কিছু পদক্ষেপ কিন্তু আমরা দেখতে চাই। তো দেখেন এখানে 2026-এ যেই রমজানটা শুরু হয়েছে, পয়লা রমজান, সেখানে কিন্তু শশার প্রতি কেজি দাম ছিল 100 থেকে 120 টাকা, বেগুনের দাম ছিল 100 থেকে 140 টাকা, লেবু প্রতি হালি এটা ছিল 80 থেকে 120 টাকা। তো জিনিসপত্রের ভাই দাম কমান। এবং আমি তো মনে করবো যে একটা মানে দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে যে 25টা পয়েন্ট থেকে ঢাকাতে 1000 টাকা, 1070 টাকা মনে হয় এখানে আমিষ বিক্রি করা হচ্ছে আর কি। ওখানে দুধ, তারপর ডিম, তারপর হচ্ছে যে খাসির মানে গরুর মাংস এবং মুরগির মাংস আর কি। তো এই সমস্ত কিছু একটা প্যাকেজ, এটা 1070 টাকায় বিক্রি করা হচ্ছে। তো কেন না এখানে কিছু পয়েন্ট করে দেন যেখানে একেবারে নামমাত্র মূল্যে মানে জিনিস পাওয়া যাবে। মানে গরিব দুঃখীর তো আসলে সাথে সাথে মধ্যবিত্তেরও তো একটা মানে জান আটকাই গেছে গলার মধ্যে আর কি। তো এখন এত জিনিসপত্রের দাম আর কি। তো এই সিন্ডিকেট ভাঙেন, আর নাহলে পারে সস্তা দামের কিছু মার্কেট তৈরি করে দেন, মানে 10টা পয়েন্ট করে দেন ঢাকার মধ্যে, যেখানে মানুষ ওই খুব কম পয়সাতে রেগুলার পাবে। আপনার ওই ট্রাক সেলের এই জিনিসের জন্য লাইনের পর লাইন, মারামারি, দাঁড়াদাঁড়ি, এগুলি করার তো আসলে দেখতেও তো খারাপ লাগে। একটা নির্দিষ্ট জায়গাতে একটা বাজারের পয়েন্টের মতো করে দেন, এটা সারা বছর থাকবে। এটা নট অনলি রমজান, এবং এই রমজানের যেই আপনার যে ন্যায্য মূল্য যেটা আছে সেই দামে সমস্ত কিছু
বিক্রি করেন, আপনি ভাই সিন্ডিকেট বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আমি মনে করি যে এরকম গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত তারেক রহমান সাহেব এবং প্রশাসন নিবে আর কি, সরকার নিবে, যাতে মানুষের দুর্ভোগ যেন কম হয় আর কি, মানুষ স্বস্তিতে থাকুক, মানুষ শান্তিতে থাকুক, স্বস্তিতে থাকুক, এবং মানুষ যেন মানে আরামে থাকে এবং ভালো থাকে আর কি। আমরা আগের মতো আর দুঃশাসন দেখতে চাই না, এবং ওই সেই চাঁদাবাজি, সেই সিন্ডিকেট, সেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানে মানুষ টায়ার্ড। এরকম যদি হয় তাহলে আসলে গণতন্ত্রের উপরে মানুষের ভরসা কমে যাবে, এবং নানা ধরনের শক্তি কিন্তু ওঁত পেতে আছে এই সুযোগগুলি মানে কাজে লাগানোর আর কি। বিরোধী দল থেকে শুরু করে নানা শক্তি আছে দেশের বিদেশের। আমার মতে তারেক রহমান এবং সরকার প্রশাসন যারা আছেন তাদের এই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি আমি বললাম, এগুলো নিয়ে তাদের টপ প্রায়োরিটিতে কিন্তু ভাবা উচিত এবং সিদ্ধান্ত নেওয়া উচিত। তো বন্ধুরা, এখনকার মতো এইটুকুই। আপনারা আপনাদের কমেন্টগুলি, মতামতগুলি কমেন্ট সেকশনে জানাবেন, এবং প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বন্ধুরা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।